কালকে ঠগি পিসি আসছে হলদিয়াতে, সব গরু বেঁধে রাখবেন, কালকে একটাও গরু ছেড়ে রাখবেন না, বাড়িতে জামা কাপড় শুকোতে দেবেন না, চেষ্টা করবেন বাইরে না বেরোনোর। মানে চোরেদের রানী কাল আসছে, এক গাদা চোর সাথে নিয়ে যে কোনো সময় গরু চুরি হতে পারে এবং জামা কাপড়ও টেনে নিয়ে পালিয়ে যেতে পারে, খুব সাবধান। এই বক্তব্যটি বিরোধী দলনেতা গতকাল করেছেন। কার উদ্দেশ্যে করেছেন নিশ্চিতভাবে আপনাদের আর বুঝিয়ে বলতে হবে না, কিন্তু ভাবুন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক দুরবস্থা কোনোদিন এমন জায়গায় পৌঁছাবে ভাবতে পেরেছেন? যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন রাজনৈতিক প্রচার করতে, সেখানে এই ধরনের বক্তব্য বলবেন বিরোধী দলনেতা। এই রকম একটা পরিস্থিতি তৈরি হবে। আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি বিরোধী দলনেতাকেও দোষ দিচ্ছি না, আমি মুখ্যমন্ত্রীকেও দোষ দিচ্ছি না, কিন্তু এমন একটা রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বা করেছেন আমাদের রাজনৈতিকবিদরা, যেখানে এই ধরনের কথা বলতে হচ্ছে শুধুমাত্রই চুরি আর দুর্নীতি। এটাই লোকসভার প্রচারের প্রথম অংশ। ভাবতে পারা যায় যে কোন জায়গায় পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা নেবে গিয়েছি। এমনকি সিপিএম এর জমানার থেকেও 34 বছরের সিপিএম যে জায়গায় আমাদের রেখে গিয়েছিল, সেটাও কিন্তু এতটা নিচে ছিল না যে জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই 3 বছরের টার্মে পশ্চিমবঙ্গর এই হাল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আবার দাবি করছেন যে সত্যজিৎ রায় তিনি যদি বেঁচে থাকতেন তাহলে এই মুহূর্তে হীরক রাজার দেশে এই সিনেমা তিনি লিখতেন না, তিনি হীরক রানীর দেশে এই সিনেমা লিখতেন। তৃণমূল কংগ্রেসকে বিরোধীরা ঠিক কোন চোখে দেখে আর কি ভাষায় আক্রমণ করছে সেটা আরো একবার শোনাবো অমিত শাহের বক্তব্য। हमारे सत्यजीत रे बहुत बड़े कलाकार थे, फिल्म कलाकार थे। उन्होंने एक मूवी बनाया हीरक राजार देसे, बड़ा प्रसिद्ध मूवी था। मगर जब ममता जी का शासन आया तब सत्यजीत दा नहीं थे, वरना वो हीरक राजा देसे इसकी जगह हीरक रानी नाम का मूवी बनाते। भाइयों बहनों, ये ममता बनर्जी हीरक रानी। এবং বিশ্বাস করুন, আপনারা বলতে পারেন যে এটা বিজেপির অপসংস্কৃতি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি প্রশাসনিক প্রধান, তাকে এই ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ উল্লেখ করে এই ধরনের মন্তব্য কতটা শিষ্টাচার। কিন্তু আপনারা সত্যি বলুন তো, এই পরিস্থিতির জন্য দায়ী কে? আমি যদি তর্কের খাতিরে ধরেও নি মুখ্যমন্ত্রী কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নেই, তা সত্ত্বেও কি দায়ভার তার ওপরে এসে পড়ে না? তার কারণ হচ্ছে তারই মন্ত্রিসভার পার্থ চট্টোপাধ্যায় থেকে মানিক ভট্টাচার্য, এমনকি শিক্ষা দপ্তর পুরোটাই জেলে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এতটাই এফিসিয়েন্ট ভাবে নাকি সরকার চালান যে তিনি কিছুই জানেন না। এটাও যদি ধরে নিই যে তিনি দুর্নীতি সম্পর্কে কিছু জানতেন না, তাহলেও পরিষ্কারভাবে বলতে হয় যে তিনি কার্যত ব্যর্থ মুখ্যমন্ত্রী। কারণ সরকার পরিচালনা করছেন অথচ সরকারের সিন্দুক চুরি করে কেউ নিয়ে চলে যাচ্ছে, এই ইনফরমেশন তার কাছে নেই। এইটাও যদি ঘটনা ঘটে তাহলেও দায়ভার কিন্তু মুখ্যমন্ত্রীরই। আর সেই কারণেই সম্ভবত এই ধরনের বিভিন্ন ভাষায় আক্রমণ করছে বিরোধী দল থেকে সাধারণ মানুষ পর্যন্ত। কমেন্ট বক্সেও প্রতিফলিত হয়, আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেন। কিন্তু আমরা এন্ড্রস করি আপনাদের যে কোনোভাবে কটূক্তি করবেন না, রাজনৈতিক বক্তব্য আপনারা লিখতে পারেন, পার্সোনালি কাউকে কটূক্তি করবেন না। যাই হোক, আজকের পর্বে আপনাদের দেখাবো এই শিষ্টাচারের আরো একটি দিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাদের মধ্যে কম্পেয়ার করব আপনাদের আজকের পর্বে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে আরো একবার নতুন আরো একটি পর্বতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আচ্ছা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি তুলনা কোনোভাবে করা যায়? আপনি তৃণমূল কংগ্রেসেরও কোনো সমর্থক হতে পারেন বা অন্য যে কোনো দলের সমর্থক হতে পারেন। আপনারা কি মনে করেন যে কোনোভাবে ভারতের প্রধানমন্ত্রী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের দুজনকে কম্পেয়ার করা যায়? আমার ব্যক্তিগতভাবে মতামত যে নরেন্দ্র মোদী যে উচ্চতায় বিলং করেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজনৈতিকবিদ যিনি কোনো রাজনৈতিক লড়াই ছাড়াই উঠে এসেছেন, এই কম্পেয়ারটা একেবারেই করা যায় না।
তা সত্ত্বেও আপনাদের বলবো, এতটা যখন অবস্থানের পরিবর্তন, নরেন্দ্র মোদীর রাজনৈতিক ক্যারিশমাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে কতটা উচ্চতায় রয়েছে। গোটা দেশ ছেড়ে দিন, গোটা পৃথিবীর নিরিখে নাম্বার 1 জনপ্রিয় রাজনৈতিকবিদ হিসাবে রেটিং এ সবসময় 1 নম্বর জায়গায় থাকেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি কিভাবে নিষ্ঠা ভরে দেশের সংবিধানকে মেনে চলছেন, এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, যিনি একজন শুধুমাত্রই সাংসদ, তিনি কিভাবে শিষ্টাচার মেনে চলছেন আজকের পর্বে আপনাদের দেখাবো। কি ঘটনা না, মনোনয়ন জমা, দুজনেই কিন্তু লোকসভা নির্বাচনে লড়ছেন, ভারতের প্রধানমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে কিন্তু মাথায় রাখতে হবে, নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নেই। তার কারণ নির্বাচিত সরকার, তার টার্ম শেষ হয়ে গেছে, নির্বাচনের আদর্শ বিধি শুরু হয়ে গিয়েছে, পুরোটাই কিন্তু এই মুহূর্তে দেশের শাসনভার নির্বাচন কমিশনের হাতে। এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী আরো একবার লড়াইয়ে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর দুজনেই মনোনয়ন জমা দিলেন গত পরশুদিন। এই দুই ব্যক্তি যে মনোনয়ন জমা দিলেন, এই দুটো চিত্র আপনাদের দেখাবো, আর এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ডিফারেন্স। আগে আপনাদের দেখায়, দশাশ্বমেধ ঘাটে উত্তরপ্রদেশে পুজো দিয়ে তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন নমিনেশন ফাইল করতে। আপনারা দেখুন নরেন্দ্র মোদীর সেই নমিনেশন ফাইলের চিত্র। আশা করি আপনারা মন দিয়ে দেখেছেন নরেন্দ্র মোদী কিভাবে নমিনেশন ফাইল করেছেন। তিনি যখন নমিনেশন ফাইল করছিলেন, তার সঙ্গে আরো 3 জন ছিলেন, যোগী আদিত্যনাথ এবং আরো একজন পূজ্যমান ছিলেন, যিনি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন ধার্য করেছিলেন। কিন্তু আপনারা কি খেয়াল করলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন নমিনেশন দিচ্ছিলেন, তখন ইলেকশন কমিশনের যে চেয়ারম্যান ডিএম অফিসে ছিলেন, তিনি বসে বসে ওই নমিনেশনটা গ্রহণ করছিলেন, এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তার নমিনেশন ফাইলটা দিচ্ছিলেন। এটাই হবার কথা। তার কারণ হচ্ছে, তিনি এখন প্রধানমন্ত্রী নন, এখন কিন্তু ইলেকশন কমিশনের যারা অফিসার, তারা অনেক বেশি উচ্চতায় রয়েছে। তার কারণ মোদী এখন প্রধানমন্ত্রী নয়, সেই কারণেই তিনি দাঁড়িয়ে নমিনেশন পত্র দাখিল করবেন, আর যিনি গ্রহণ করবেন তিনি বসে গ্রহণ করবেন, এটাই কিন্তু রীতি। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কি তাই হলো? ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী যদি আমি ধরে নিই, এবং দুবারের 5 বছর অর্থাৎ 10 বছরের প্রাক্তন প্রধানমন্ত্রী, এত বড় সম্মানীয় একটা পদ, যিনি গোটা দেশকে চালাচ্ছেন, গোটা বিশ্ব যাকে বস বলছে, তিনি শিষ্টাচার মেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নমিনেশন দিচ্ছেন। আর সেই দিক থেকে ধারে বারে নরেন্দ্র মোদীর যোগ্যতার তুলনায় অনেকটা কম, অনেক নিচে থাকা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নমিনেশন ফাইল দিচ্ছেন, তখন দেখুন তো কিভাবে দিচ্ছেন, যে তিনি যখন দিচ্ছেন তখন ইলেকশন কমিশনের যে আধিকারিক রয়েছেন তিনিও দাঁড়িয়ে রয়েছেন। এতটাই দাপট আমাদের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার নমিনেশন ফাইলের চিত্র বা ভিডিওটা দেখাবো, আপনারা একটু দেখুন এবং লক্ষ্য করুন ওই নমিনেশন ফাইলটা যখন দিচ্ছেন সেই জায়গাটা। দাখিল করে দিলাম। দেখলেন বন্ধুরা, ডিফারেন্সটা বুঝতে পারছেন? ভারতের প্রধানমন্ত্রী কতটা উচ্চতায় রয়েছেন, সত্যি বলতে কি তুলনা হয় না। যে উচ্চতায় ভারতের প্রধানমন্ত্রী রয়েছেন, সেই উচ্চতায় এই মুহূর্তে ভারতের কোনো রাজনৈতিকবিদ ছেড়ে দিন, পৃথিবীর কোনো রাজনৈতিকবিদ এখন নরেন্দ্র মোদীর কাছাকাছি যায় না। এবং সেই কারণেই গ্লোবাল জনপ্রিয়তার রেটিংয়ে বিগত বছর ধরে বছরের পর বছর প্রধানমন্ত্রী গোটা বিশ্বের নিরিখে 1 নম্বর জায়গায় রয়েছেন। তিনি এত বড় মঞ্চে দাঁড়িয়ে থেকেও কিন্তু তার শিষ্টাচার পালন করছেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার পিসি এবং তিনি রাজনীতির ক্ষমতায় বা মুখ্যমন্ত্রী রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় আমাদের এই সংবিধান অনুযায়ী কি? তিনি শুধুমাত্রই একজন সাংসদ, অন্য আরো 5টা যে সাংসদ রয়েছে তার মতোই তিনি একজন সাংসদ। কিন্তু কেন তিনি সেই শিষ্টাচারটা মানলেন না? কেন তিনি সেই আধিকারিকদের বসতে বললেন না?
এবং সেই আধিকারিকরাই বা কেমন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছেন? তারাও কি পশ্চিমবঙ্গবাসীর মতো বিভিন্ন ক্ষেত্রে ভয়ে রয়েছেন নাকি যে এটা না ঘটলে আবার সম্মান চলে যাবে? ভারতের প্রধানমন্ত্রী যে কাজ করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কাজ করতে পারেন না, তার মান সম্মানে লাগে? জানি না। এটাই কিন্তু ডিফারেন্স, এটাই কিন্তু শিষ্টাচার। আর ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষকে কিন্তু এটাই দেখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সাংসদ হয়ে যেভাবে তার জীবন যাপন করেন, যেভাবে তিনি গেলে আশপাশে শয়ে শয়ে হাজারো হাজারো পুলিশ তাকে গার্ড করে নিয়ে যায়, এগুলো কোথাও গিয়ে মানুষের চোখে লাগে যে এতটা ভিআইপি ট্রিটমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন। তিনি কি সত্যি সত্যি আদেও যোগ্য? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই উচ্চতা থেকে যদি এই শিষ্টাচার মেনে চলতে পারেন, একটা রাজ্যের এবং একটা প্রান্তিক একটা আঞ্চলিক দলের একজন সেকেন্ড ইন কমান্ড, তার পিসি রাজনীতিতে রয়েছেন, তিনি সেই অর্থে কোনো লড়াই বা যুদ্ধ করে রাজনীতির আঙিনায় পা দেননি, তিনি এইভাবে শিষ্টাচার মানছেন না। মানুষ কি এগুলোকে ভালো চোখে দেখছেন? মানুষ কিন্তু সব লক্ষ্য করছেন। আর সেই কারণেই নরেন্দ্র মোদী কবে থেকে রাজনীতি করে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়েছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে এসেই এরই মধ্যে তার নামে একাধিক বিভিন্ন রকমের দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। তাই ক্ষমতায় থাকা অবস্থায় নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি বিভিন্ন রকমের হাতিয়ার বা প্রশাসনিক মেশিনারি ব্যবহার করতে পারবেন, কিন্তু নিজের ভাবমূর্তিটাকে উজ্জ্বল করার জন্য বোধহয় আরো একটু মাটির কাছাকাছি যেতে হবে। স্লোগানে মা মাটি মানুষ থাকা আর সেই কাজটা নিজের অ্যাক্টিভিটি দিয়ে প্রমাণ করে দেওয়ার মধ্যে তফাৎ রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নিজেকে সততার প্রতিমূর্তিও কোনোদিন বলেননি, আর মা মাটির মানুষের স্লোগানও দিতে হয়নি, কিন্তু তার আচরণে যেটা স্পষ্ট হয়, তৃণমূল কংগ্রেসের স্লোগানে মা মাটি মানুষের কথা থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আচরণে কি সেগুলো স্পষ্ট হচ্ছে? জানি না, আপনারাই লিখে জানান। আজকের পর্বে যেটুকু আমার চোখে লাগলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম, তার কারণ মেন স্ট্রিম মিডিয়ায় তো এই ধরনের খবর আপনারা দেখতে পারবেন না। আর আমাদের উদ্দেশ্য নয় যে কোনো রাজনৈতিক বিদকে মেলাইন করা, শুধুমাত্রই যদি এই ধরনের কোনো প্রতিবেদন দেখে তিনিও চেষ্টা করেন যে এই ছোট্ট ছোট্ট যে ভুলগুলো শুধরে নিয়ে আগামী দিনে পথ চলা যায়, তাহলে সার্বিকভাবে রাজনীতিরই উন্নতি হয়, পশ্চিমবঙ্গের মানুষেরই কিন্তু জীবনযাত্রার মান বাড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন উঠতি রাজনৈতিকবিদরা সেই দিকেই কান দেবেন? জানি না, বলতে পারবো না। আপনাদের মন্তব্য গুরুত্বপূর্ণ, লিখে জানান আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।